স্বাগত নিউজ 24 সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি সঞ্জিতা ইসলাম। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। দেশে করোনা পরিস্থিতির অবনতির সাথে বাড়ছে আইসিইউ সংকট। রোগীর চাপ, ঢাকার 5টি হাসপাতালে খালি নেই একটি আইসিইউ শয্যা। 36টি জেলায় আইসিইউ সুবিধা না থাকায় বেশি সংকট সীমান্তবর্তী জেলার হাসপাতালে। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না করোনা ভাইরাসের প্রকোপ। প্রতিনিয়ত নতুন করোনা রোগী শনাক্ত হচ্ছে। অতীতের সব রেকর্ড ভেঙে গেল প্রায় এক সপ্তাহ ধরে প্রতিদিনই শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে। দেশের অন্তত 50টি সরকারি হাসপাতালে ধারণ ক্ষমতা চাইতে বেশি করোনা রোগী ভর্তি আছে। এখন করোনা রোগীদের শারীরিক পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। একটি আইসিইউ শয্যার জন্য সংকটাপন্ন রোগীকে নিয়ে ছুটতে হচ্ছে হাসপাতাল থেকে হাসপাতালে, জেলা থেকে জেলায়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আইসিইউ শয্যা খালি নেই রাজধানী গুরুত্বপূর্ণ 5 হাসপাতালে। করোনা চিকিৎসা দেওয়া বাকি 8 হাসপাতালের মধ্যে এক ডিএনসিসি ছাড়া বাকিগুলোতে শয্যা আছে 2 থেকে 4টি। 8 বিভাগের সরকারি বেসরকারি হাসপাতালে আইসিইউ শয্যা কমছে উদ্বেগজনক হারে। 8 বিভাগের মধ্যে ঢাকায় 5, চট্টগ্রামে 7, খুলনা 4, রাজশাহী 6, রংপুর 6, সিলেট 2, বরিশাল 4 আর ময়মনসিংহ বিভাগের 2 জেলায় কোনো আইসিইউর সুবিধাই নেই। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ক্রমাগত ভুল সিদ্ধান্তের কারণে জেলা পর্যায়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। চিকিৎসা সংকটে আগামী 20 দিনে দেশে মৃত্যুর আরো নতুন নতুন রেকর্ড হবে। 8টা বিভাগীয় জায়গায় 8 × 1600 আইসিইউ ফ্যাসিলিটি। তখন আমাদের ঢাকায় আইসিইউ এর যে চাপটা সেটা কমে যেত এবং আমাদের মৃত্যু কমে যেত। কারণ আপনি উপজেলায় যদি বেশিরভাগ রোগীকে তার অক্সিজেন স্যাচুরেশনটা ঠিক রাখতে পারতেন, তাহলে আপনি ডেথ রেট এখন যেখানে 1.6 বা 1.58 হচ্ছে, আপনি যদি 1.4 এ নামাতে পারতেন, 1 এ নামাতে পারতেন, তাহলে অটোমেটিক্যালি ডেথ কমে আসতো। এই জায়গাটায় আমরা ঠিক মতো গুরুত্ব দেইনি বা কাজ করিনি। বারবারই স্বাস্থ্য বিভাগের একটা ধারণা হচ্ছে যে আর বোধহয় করোনা হবে না বাংলাদেশ। গরুহাট কেন্দ্রিক জনসমাগম বন্ধ করতে না পারলে ঈদের পর দেশে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন তিনি। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। সাতক্ষীরা ও বগুড়ায় অক্সিজেনের অভাবে মানুষ মারা যাওয়ার ঘটনায় জাতীয় সংসদের সমালোচনার ঝড় ওঠে। বিরোধী দলের সংসদ সদস্যদের তোপের মুখে পড়েন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তার পদত্যাগের দাবিও ওঠে। বিস্তারিত নয়ন বিশ্বাসের রিপোর্টে। জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী দিনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে পয়েন্ট অফ অর্ডারের দাঁড়িয়ে অক্সিজেন সংকটের কথা তোলেন বগুড়ার বিএনপির সংসদ সদস্য জিএম সিরাজ। জানান, তার নির্বাচনী এলাকায় অক্সিজেন ও হাই ফ্লো নাইজাল ক্যানুলার সংকটের কারণে করোনার রোগীদের মৃত্যু ও দুর্ভোগের কথা। 3টি হাসপাতালের 450 বেড ঠাসা মানুষ স্পিকার, এবং এখানে অন্য কোনো নতুন রোগীর আপনার ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে না। অতএব বগুড়া মোহাম্মদী হাসপাতাল ও সজিমেক হাসপাতালের জন্য অতি দ্রুত কমপক্ষে 20টি করে হাই ফ্লো নাজাল ক্যানুলা বরাদ্দের জন্য কন্টিনিউয়াস অক্সিজেন সাপ্লাই সাপোর্টটা রাখবার জন্য আপনার মাধ্যমে আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সদয় আকর্ষণ করছি। বিরোধী দলের উপনেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানা অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন। নিয়ম, আইন বা অর্থ বরাদ্দ এমন কিছু থাকে না যাতে করে তারা সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারেন। প্রায় সব সময় সিদ্ধান্তকে বাস্তবে রূপ দিতে মন্ত্রণালয়ের প্রত্যক্ষ হস্তক্ষেপের প্রয়োজন ফলে জেলা হাসপাতালের চেয়ারম্যান হয়েও এমপিরা দায়িত্ব পালন করছে না, স্বাস্থ্যমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদ জানান বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ। আমি মনে করি মাননীয় স্পিকার স্বাস্থ্যমন্ত্রী গোটা হাউসকে অপমান করেছে, এটা এক্সপান্ড হওয়া দরকার। এ সময় জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। এই যে মানুষ মারা যাচ্ছে, স্পিকার হাসপাতালে গিয়ে সে অক্সিজেন লাইনে আছে, 5টা মানুষকে অক্সিজেন দিচ্ছে আর 20টা মানুষ লাইনে, শুধুমাত্র অক্সিজেনের কারণে তারা ছটফট করে মারা যাচ্ছে। ওনার লজ্জা শরম কিচ্ছু নাই, নৈতিকতা নাই। ওনার নৈতিকতা রিজাইন দেওয়া উচিত এবং তার পদত্যাগ দাবি করতে হবে স্পিকার। জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ সাতক্ষীরায় অক্সিজেনের অভাবে 1 ঘন্টায় 7 জন মারা যাওয়ার বিষয়ে তদন্ত করে প্রতিবেদন প্রকাশ করার দাবি জানান। তারা 2 বছর থেকে চলে যায়, জবাব দিতে নেই, জবাব দিতে আমাদের করতে হয়। নয়ন বিশ্বাস, নিউজ 24। ধন্যবাদ মাননীয়। টিকা নিয়ে দেশবাসীকে দুশ্চিন্তা না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের 80% মানুষকে টিকার আওতায় আনা হবে এবং সবাই বিনামূল্যে টিকা পাবে। সংসদে বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে তিনি একথা বলেন। শেখ হাসিনা বলেন, মানুষ সরকারি নির্দেশনা মেনে চললে করোনার সংক্রমণ এত ভয়াবহ হতো না।
শাহ আলী জয়ের রিপোর্ট। শেষ হলো সংসদে 2021-22 অর্থ বছরের বাজেট অধিবেশন। সমাপনী বক্তব্যে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাজেটে স্বাস্থ্য সুরক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, জীবন ও জীবিকার প্রাধান্য দিয়ে প্রণয়ন করা এই বাজেটের মূল লক্ষ্য মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতির গতি পুনরুদ্ধার করা। যদিও আমরা যেটা চেয়েছিলাম সেটা পারিনি, কিন্তু তারপর বলবো যে এই দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ প্রবৃদ্ধি বাংলাদেশই অর্জন করতে সক্ষম হয়েছে। ভাষণের দেশ জুড়ে করোনার ব্যাপক সংক্রমণের কথা উল্লেখ করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন সংসদ নেতা। ঈদ উল ফিতরে বারবার অনুরোধ করলাম যে আপনারা আপনাদের জায়গা ছেড়ে যাবেন না, কিন্তু অনেকেই তো সে কথা শোনেননি, সকলেই ছুটে চলে গেছেন। আর তার ফলাফলটা কি হলো? বিভিন্ন জেলায় এই করোনাটা ছড়িয়ে পড়লো। প্রধানমন্ত্রী বলেন, করোনার গণটিকা কার্যক্রম অব্যাহত রাখতে সম্ভাব্য সকল উৎসের সঙ্গে যোগাযোগ রাখছে সরকার। যত লাগে আমরা কিনবো, তার জন্য আলাদা বাজেটে টাকাই রাখা আছে, এর জন্য কোনো চিন্তা হবে না। 80% লোকের টিকা আওতায় নিয়ে আসবো, আর সমস্ত টিকা বিনামূল্যে দেওয়া হচ্ছে। আমরা কিনছি অনেক টাকা দিয়ে, তারপরেও জনগণের জন্য, জনগণের সাথে, জনগণের কল্যাণে আমরা বিনা পয়সায় টিকাদান কর্মসূচি নিয়েছি। মহামারীর মধ্যে আপাতত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে না, এমন আভাসও পাওয়া গেল প্রধানমন্ত্রীর বক্তব্যে। স্কুল কলেজ খোলার ব্যাপারে কথা উঠেছে, কিন্তু যাদের ছোট ছোট ছেলে মেয়ে বা সন্তানরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায়, সেই বাবা মাই কিন্তু চান না তাদের বাচ্চাদের স্কুলে পাঠাতে। তবে এটা নিয়ে সব থেকে বেশি সোচ্চার যাদের ছেলেমেয়েরা স্কুলে যায় না, পড়েই না, পড়ার মতো ছেলে মেয়ে নাই, তারাই বেশি কথা বলেন। কিন্তু যারা যায় তারা তো চাচ্ছেন না। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ মানুষের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করে। তিনি বলেন, বাংলাদেশে অবৈধ ক্ষমতা দখল, ভোট চুরি আর গুম খুনের সংস্কৃতি চালু করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। তাই সেনা ছাউনি থেকে তৈরি হওয়া দলটির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। জয় বাংলা, জয় বাংলাদেশ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 134 জন। নতুন করে শনাক্ত হয়েছেন আরও 6214 জন। এ নিয়ে টানা এক সপ্তাহ ধরে করোনায় দৈনিক শতাধিক মৃত্যু হচ্ছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট 9,36,256 জন। মোট মৃত্যু হয়েছে 14,912 জনের, সুস্থ হয়েছেন 8,29,199। সর্বশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,777 জন। গত 24 ঘন্টায় মোট 22,687 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত দাঁড়িয়েছে 27.39%। সার্ভার জটিলতা কেটে যাওয়ায় টিকা পেতে বিদেশগামী শ্রমিকরা বিএমইটিতে নাম নিবন্ধন করতে পারছেন। শনিবার সকাল থেকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে ও সরাসরি নিজ নিজ জেলায় নিবন্ধন করছেন তারা। মঙ্গলবার থেকে বিদেশগামী শ্রমিকরা টিকা পাবে বলে জানিয়েছেন বিএমইটির সংশ্লিষ্টরা। আলী তালুকদারের রিপোর্ট। প্রবাসী শ্রমিকদের টিকা জটিলতা শনিবার সকাল থেকে স্বাভাবিক হয়েছে। জনশক্তি কর্মসংস্থান ও পরিসংখ্যান ব্যুরোর ডাটাবেজে নিবন্ধন ও স্মার্ট কার্ড যাদের নেই অথবা 1 জানুয়ারির আগের বিএমইটির স্মার্ট কার্ড যাদের আছে তারাই সুরক্ষা অ্যাপে বৈধ পাসপোর্ট দিয়ে 2 জুলাই থেকে বিএমইটির ডাটাবেজে নিবন্ধন করতে পারবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। দেশের 42টি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং বিআইএমটিতে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে হাজির হয়ে অথবা নির্ধারিত ও নিজ জেলায় সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত আমি প্রবাসী অ্যাপে নিবন্ধন করতে পারবে বলে জানানো হয়। ভোগান্তি থাকলেও শনিবার সকাল থেকে কুয়েত ও সৌদি প্রবাসীরা নিবন্ধন করতে পারছেন বলে জানায়। তাও এখানে এসেও এক দুপুর হয়ে গেল, কাজ হচ্ছে না, এখন জমা দিলাম না। কোনো সমস্যা হচ্ছে না, বাট একটু টাইম লাগতেছে বিকজ অনেক জনসংখ্যা তো। আগানো ছিল কাজটা, আমরা শুধু এসে ফর্ম নিছি, পূরণ করছি, এখানে জমা দিয়ে দিলাম, আমাদের কোনো ঝামেলা পোহাতে হয় নাই। এদিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া মডার্নার তৈরি 25 লাখ এবং চীনের সিনোফার্মের তৈরি 20 লাখ টিকাও গত দুদিনে দেশে এসে পৌঁছেছে। এছাড়াও এক্সট্রাজেনেকার টিকা পাওয়ার ব্যাপারেও আশাবাদী সরকার। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা।
দেশব্যাপী ঘোষিত কঠোর লকডাউনের তৃতীয় দিনে রাস্তায় বেড়েছে যান ও জনচলাচল, বৃদ্ধি পেয়েছে সাধারণ মানুষের আনাগোনা। আইন প্রয়োগকারী সংস্থাগুলো বলছে এদিন সড়কে মানুষ বাড়লেও অধিকাংশই জরুরি প্রয়োজনে বের হয়েছে। আর স্বাস্থ্য বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা তুলনামূলক বৃদ্ধি পেয়েছে বলেও জানান তারা। নাইম আলজিকোর প্রতিবেদন। করোনা মহামারীর প্রকোপ কমাতে সরকার ঘোষিত কঠোর লকডাউনে রাজধানীর দৃশ্য এটি। সকাল থেকে এদিন ঢাকার রাজপথে দেখা যায় বাড়তি যানবাহন, মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিনও কারণ ছাড়া বাইরে বের হতে দেখা যায় অনেকেই বের হন লকডাউন পরিস্থিতি দেখতে। না, আজকে না করলে হবে না, ঠিক এরকম না, মানে এত যে কড়া করে আমরা জানতাম না। বাসা থেকে বেরোতে মানা করছে, ঠিক আছে বের হয়েছে, এখন পরিস্থিতি দেখতেছি। বাস টাস তো চলেই না, পিকআপ হয়তো দুই একটা চলে। তবে ভোগান্তিতে পড়তে হয় কর্মজীবী মানুষদের। কর্মীদের যাতায়াতের ব্যবস্থা না করে অফিস খোলা রাখায় পায়ে হেঁটেই গন্তব্যে যেতে দেখা যায় তাদের। গাড়ি পাই না তো, অ্যাম্বুলেন্স পাইছি রাস্তায়, পরে ওনারে বহুত রিকোয়েস্ট করে আছে, উনি আনতো না। একটু জায়গা আমি রিক্সা করে আসছি, বাকিটা হেঁটে যাবো। অটো দিয়ে আসছি স্টেডিয়াম থেকে, এখন কোনো কিছু পাইতেছি না। রাজধানী জুড়ে এদিনও ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান। যান চলাচল নিয়ন্ত্রণে মোড়ে মোড়ে ছিল চেকপোস্ট। তারা বলছে মানুষের আনাগোনা বৃদ্ধি পেলেও অধিকাংশই যুক্তিসঙ্গত কারণে ঘরের বাইরে বের হচ্ছেন। কলকারখানাগুলি চলবে, সেই অনুযায়ী যারা পরিচয়পত্র দেখাতে পারছেন তাদেরকে আমরা কর্মস্থলে যাওয়ার সুযোগ করে দিচ্ছি। এখনো পাড়া মহল্লায় অনেকেই মাস্ক পরিধান করছেন না। এই যে করোনার এই ঝুঁকিপূর্ণ সময়গুলোতে আপনারা ঘরে থাকুন, অন্যথায় আমরা যেভাবে মোবাইল কোর্ট পরিচালনা করছি আমরা প্রয়োজনে আরো কঠোর হব। সরকারের নির্দেশে যে আমরা নিয়োজিত হয়েছে একত্রিত কাজ করার জন্য, এই কাজটিকে সাধারণ জনগণ খুব স্বতঃস্ফূর্তভাবেই নিয়েছেন, তারা অযথা বের হচ্ছেন না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারণে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য বিষয়ে সচেতনতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এমন কঠোরতা আরও কিছুদিন অব্যাহত থাকলে দেশে করোনা মহামারীর প্রকোপ অনেকটাই কমে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। রাজধানী ও রাজধানীর বাইরের লকডাউনের খবর জানাবেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি রাজধানীতে সহকর্মী মাসুদা লাবণীর কাছে। লাবণী, তৃতীয় দিনে লকডাউনের চিত্র কি দেখছেন, আর নির্দেশনা কতটা মানছে মানুষ? সঞ্জিদা, তৃতীয় দিনের লকডাউনের নির্দেশনা মানুষ কিছুটা কম মানছে বলা যায়। এবং আমি এখন আছি গুলশান 1 নম্বরে, এবং এখানে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জেলা প্রশাসকের ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু এখানে চেকপোস্ট বসে প্রত্যেকটি গাড়িকে তল্লাশি করে তারপরে কিন্তু তাদেরকে এখান থেকে যেতে দেয়া হচ্ছে। তবে গণপরিবহন চলছে না, কিন্তু ব্যক্তিগত গাড়ির সংখ্যাটা কিন্তু একটু বেশি। এছাড়া সাধারণ মানুষ যারা, তাদেরকে কিন্তু বলা হয়েছিল যে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে, কেউ যদি মাস্ক না পরেন তাহলে তাকে গ্রেফতার করা হবে, এই কথাটি বলা হয়েছিল। এবং আরেকটি বিষয় যে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত হোটেল রেস্তোরাঁগুলো শুধুমাত্র খোলা রাখা যাবে। আমি প্রধান সড়কে কোথাও কোনো জায়গাতে সে বিষয়টি দেখিনি। আরেকটি বিষয় যে দোকান পাট অর্থাৎ শপিং মল বন্ধ রাখার কথা বলা হয়েছিল, সেটি কিন্তু মানা হচ্ছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে কঠোর নজরদারি সেটি কিন্তু বিদ্যমান রয়েছে। এবং আমি একটু কথা বলতে চাই, এখানে আছেন সেনাবাহিনীর পক্ষ থেকে মেজর রিজভি, তার কাছে একটু জানতে চাই তারা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন যারা আইন অমান্য করছে। একটু বলবেন যে আপনারা এখানে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন এবং এখন পর্যন্ত কোনো মামলা দিয়েছেন কিনা, বা কি কি কার্যক্রম গ্রহণ করছেন? আমরা বেসিক্যালি সকাল থেকে রাত 8:30টা পর্যন্ত আমাদের এই ধরনের মোবাইল কোর্ট পরিচালনা করে থাকি। এক্ষেত্রে স্থানীয় প্রশাসন এবং আপনার র্যাব, পুলিশ, বিজিবি সবার সহযোগিতা এবং ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা এই কাজগুলো করে থাকি। যদি কোনো গাড়ি মানে কোনো কাগজপত্রবিহীন গাড়ি পাওয়া যায়, তাদেরকে ম্যাজিস্ট্রেটের তার সুবিবেচনায় প্রয়োজনীয় স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণ করেন। এটা আপনার মামলার ক্ষেত্রে মামলা পর্যন্ত হতে পারে সেই সমস্ত গাড়ির জন্য। আসলে শুনছিলেন যে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং কঠোর কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কঠোর রয়েছে। এবং আমাদের আরেক সহকর্মী আছেন চট্টগ্রামে জায়েদ, তার কাছে একটু জানতে চাবো। জায়েদ, আপনি চট্টগ্রামে কি অবস্থা দেখছেন করোনার তৃতীয় দিনে? সেখানে আসলে বিধি নিষেধ সাধারণ মানুষ কতটা মানছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী বা কতটা কঠোর রয়েছে? ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে করোনা শনাক্তের সংখ্যা 59,999 জন এখন পর্যন্ত।
আর যে কঠোর লকডাউনের তৃতীয় দিনে আমরা যেটি দেখতে পাচ্ছি যে মানুষজন কিছুটা ঘর থেকে বের হচ্ছেন, কারণ এই যারা এই দিন আনে দিন খান তাদের একটু বেশি কষ্ট হচ্ছে। পুলিশ সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরা, বিজিবি সদস্যরা বিভিন্ন পয়েন্টে কাজ করছেন এবং আমরা যেটি দেখেছি সেনাবাহিনীর 10টি টিম, পুলিশ প্রত্যেক মোড়ে মোড়ে পুলিশ সদস্যরা আছেন। আমি এই মুহূর্তে যেখানে আছি টাইগার পাস মোড়ে, এখানকার অবস্থা একটু জানার চেষ্টা করব। একজন পুলিশ কর্মকর্তা আমার সঙ্গে আছেন, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব আপনারা এই জায়গাটিতে কি কাজ করছেন, কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন যারা এই স্বাস্থ্যবিধি মানছেন না বা লকডাউনের বিধিনিষেধগুলো মানছেন না। প্রথমেই সাধুবাদ জানাই যে চট্টগ্রামবাসীকে অনেকটাই স্বাস্থ্য সচেতন, সবাই স্বাস্থ্যবিধি মেনেই বেরোচ্ছে প্রয়োজনে, এবং যারা মানছে না বা অকারণে বেরোচ্ছে তাদেরকে আমরা ঘুরিয়ে দিচ্ছি, ওরা যার যার জায়গায় চলে যাচ্ছে। তবে দেখা যাচ্ছে যে এই বন্দর কেন্দ্রিক বা যারা হসপিটাল কেন্দ্রিক যারা আসে ওরা তো বেরোচ্ছেই, ওদের প্রয়োজনেই বেরোচ্ছে। সঠিক উপযুক্ত কারণ ব্যতীত কেউ বেরোচ্ছে না। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম একজন পুলিশ কর্মকর্তার সাথে, তিনি যেটি বললেন যে উপযুক্ত কারণ দেখাতে পারলে তারা ছাড়ছেন, অন্যথায় বাসায় ফেরত পাঠাচ্ছেন। তো এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে লকডাউন, কঠোর লকডাউনের তৃতীয় দিনের অবস্থা। শেখ জায়েদ, আপনাকে ধন্যবাদ জানাবো মাসুদা লাবণীকেও। দর্শক, তৃতীয় দিনের লকডাউনের চিত্র জানাচ্ছিলেন ঢাকা ও চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মীরা। দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বাম ও ইসলামপন্থী ছোট দলগুলোর কার্যক্রম ও রাজনীতির মাঠে তাদের অবস্থান কতটা? আদর্শ ও মত ভিন্নতার কারণে তারা ঐক্যবদ্ধ হতে পারেনি গত এক দশকেও। অন্যদিকে দেশের ইসলামপন্থী দলগুলো অস্তিত্ব সংকটে রয়েছে। এসব নিয়ে আমাদের বিশেষ আয়োজন অস্তিত্ব সংকটে ছোট দলগুলো। আর এই বিষয়ে আমাদের সাথে স্টুডিওর অপর প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ধন্যবাদ পদ্মা। আমাদের নিয়মিত বিশেষ আয়োজন অস্তিত্ব সংকটে ছোট দলগুলো। রাজনীতি, অর্থনীতি, কূটনীতি, অপরাধ সহ বিভিন্ন ক্ষেত্রের খবর ও বিশেষ প্রতিবেদন নিয়ে বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত এই বিশেষ আয়োজনে অস্তিত্ব সংকটে ছোট দলগুলো। এখানে আসলে আমরা তুলে এনেছি গত পর্বে 14 দল এবং 20 দলীয় জোটে থাকা ছোট দলগুলোর অবস্থা। আজকের পর্বে তুলে ধরবো বাম দল ও ইসলামপন্থী দলগুলোর অবস্থা। এই নিয়ে আমার হাতে দুটি বিশেষ প্রতিবেদন রয়েছে, সেগুলোর বিশ্লেষণে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, আমরা আপনার কাছে নিশ্চয়ই আসবো। তবে তার আগে আমাদের হাতে দুটি বিশেষ প্রতিবেদন রয়েছে, সেগুলো আমরা আসলে দর্শকদের দেখাতে চাই। রাজনৈতিক ও আদর্শিক মতানৈক্যে দেশের বাম দলগুলো এখন বাহুধারায় বিভক্ত। নানা ইস্যুতে বিভিন্ন সময় ঐক্যবদ্ধ হলেও রাজনৈতিক প্রেক্ষাপটে মূলত হাঁকডাকে সীমাবদ্ধ বাম দলগুলোর কার্যক্রম। বেশিরভাগ দলের পাওয়া যায়নি রাজনৈতিক কার্যালয়। নেতারা জানান আর্থিক সীমাবদ্ধতা, কর্মী সংকট আর বৈরী রাজনৈতিক পরিবেশে তাদের বড় দল না হয়ে ওঠার অন্তরায়। আরপিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। নারী নিপীড়ন, সাম্প্রদায়িক শক্তির আস্ফালন, দ্রব্যমূল্য বৃদ্ধি সহ জনসম্পৃক্ততামূলক সব ইস্যুতেই সবার আগে মাঠে নামে বাম ঘরানার কিছু রাজনৈতিক দল। প্রায়শই নানা ইস্যুতে তাদের প্রতিবাদ কর্মসূচিতে উত্তাল থাকে শাহবাগ থেকে প্রেস ক্লাব। যদিও সেসব আন্দোলন থেকে বেশিরভাগ সময় ইতিবাচক ফল আসে না। এর কারণ হিসেবে অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করা হয়। 90 দশকে সোভিয়েত ইউনিয়ন বিপর্যয়ের পর দেশের কমিউনিস্ট রাজনীতিতেও বড় ধরনের ভাঙাগড়া শুরু হয়। একসময়ে শক্তিশালী কমিউনিস্ট পার্টি ক্রমে টুকরো টুকরো হয়ে যায়। জাসদ, বাসদ, ওয়াকার্স পার্টির মতো দলগুলো ভেঙে কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র দল তৈরি হয়। বর্তমানে দেশে প্রায় 25টির মতো বাম দল রয়েছে, যার মধ্যে নিবন্ধিত দলের সংখ্যা 9। তাদের মধ্যে 6টি সরকারি মিত্র। এছাড়া 8টি দল আছে সিপিবির বাম গণতান্ত্রিক জোটে। 77 জনের কেন্দ্রীয় কমিটি ছিল। বাম দলগুলোর এমন সংকটের জন্য নিজেদের ব্যর্থতাকে বড় করে দেখছেন সিপিবি নেতা রুইন হোসেন প্রিন্স। প্রচার যন্ত্র, বুর্জোয়া দলগুলোর অবস্থান, এমনি পয়সা, টাকা পয়সা, পেশি শক্তি, জনগণের কাছে এক নাগাড়ে দীর্ঘ সময় ধরে নির্দিষ্ট অবস্থান ধরে রেখে কি আগাতে পেরেছি? আমার বিবেচনা এটা কিন্তু অনেক সময় পারিনি। বাম ঘরানা দলগুলোকে কোনো ক্ষমতাসীন দলই ছাড় দেয়নি দাবি করে নেতারা জানান, জনগণের ব্যাপক সমর্থন থাকার পরও তীব্র আর্থিক সংকট আর রাজনৈতিক বৈরী পরিবেশ থাকায় তারা এখনো লক্ষাধিক মানুষের দল হয়ে উঠতে পারেনি। পেশাদার বা সার্বক্ষণিক রাজনৈতিক কর্মী সংগঠক ছাড়া এখানে কিন্তু টিকে থাকাটা কিন্তু বেশ কঠিন।
অর্থনৈতিক ক্ষেত্রে আমরা একটা বড় একটা সংকটের আমরা কিন্তু মুখোমুখি। যে ঘোড়া রেসের মধ্যে ক্ষমতার দৌড়ে দেখে যে এখনো অনেকখানি পেছনে, সেই ঘোড়ার পিছনে হয়তো মানুষের ভালোবাসা আছে, কিন্তু তার উপরে মানুষ কিন্তু বাজি ধরবে না। রাজনৈতিক দল হিসেবে আপনি বিকশিত হতে হলে একটা গণতান্ত্রিক পরিবেশ দরকার। সেই ন্যূনতম পরিবেশ বর্তমান সরকার রাখেনি। আপনি একটা নিবন্ধন করে আপনি আপনার প্রতীক নিয়ে প্রার্থী হতে পারবেন না। তো এই যে আপনি পুরো পরিবেশটা তৈরি করছেন, এখানে আপনি কিভাবে রাজনৈতিক দল হিসেবে বিকশিত হবেন? রাজনীতির ময়দানে বরাবরই করা বক্তব্য দিয়ে আলোচনায় থাকা বাম দলের অফিসগুলো বেশিরভাগ সময় থাকে নিরুত্তাপ। বিভিন্ন সময় নানা বাম দলের নাম শোনা গেলেও অফিস পাওয়া যায়নি অধিকাংশের। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। দেশে ইসলামপন্থী রাজনৈতিক দলের সংখ্যা 70টি, যার মধ্যে মাত্র 10টি নির্বাচন কমিশনে নিবন্ধিত। বাকি দলগুলোর বেশিরভাগের না আছে রাজনৈতিক কার্যক্রম, পাওয়া যায়নি কার্যালয়। নেতারা বলছেন বিদেশি শক্তির অপপ্রচার, আর্থিক সংকট আর শুধু মাদ্রাসা নির্ভরতায় ইসলামপন্থী দলগুলো টিকে থাকাই এখন বড় চ্যালেঞ্জ। আরিফিন শাকিলের আরেকটি রিপোর্ট। ধর্মীয় বা রাজনৈতিক কোনো ইস্যু তৈরি হলেই শুধু দৃশ্যমান দেখা যায় দেশের বেশিরভাগ ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর কার্যক্রম। ভোটের মাঠে জামাত বা ইসলামী আন্দোলন ছাড়া তেমন তৎপরতা নেই বাকিদের। অথচ কাগজে কলমে দেশে ইসলামপন্থী রাজনৈতিক দলের সংখ্যা 70টি। তার মধ্যে নিবন্ধন থাকা 10টি দলের 2টি বিএনপি জোটে আর 2টি মহাজোটে। এছাড়া নিবন্ধনহীন 60টি দলের মধ্যে মাওলানা মিসবাহুর রহমানের জোটে আছে 15টি, জাফরুল্লাহ খানের জোটে 8টি, জাতীয় পার্টির জোটে 32টি, বাকি 5টি দলের কোনো হদিসই পাওয়া যায়নি। 70টি দলের মধ্যে অন্তত 40টি দলের কেন্দ্রীয় কার্যালয় পুরানা পল্টন এলাকা বলা হলেও সরেজমিনে তার বেশিরভাগের সত্যতা মেলেনি। লোকাল টাওয়ার একটা আছে, যে চরমনাইয়ের আর কি অফিস একটা, হ্যাঁ, ছাড়া আর চোখে আমার পড়ে না যে ইসলামিক আছে কিনা। আপনারা তখন ক্ষমতার ভাগাভাগি নিয়ে ব্যস্ত ছিলেন। দলগুলোর মধ্যে এখন বেশি সক্রিয় ইসলামী আন্দোলন। চরমনাই পীরে দলটির সাংগঠনিক কার্যক্রম গোটা দেশে রয়েছে দাবি করে দলটির মহাসচিব বলেন, বিদেশি শক্তির অপপ্রচার, আর্থিক সংকট আর বিরূপ রাজনৈতিক পরিবেশ তাদের বড় দল হয়ে ওঠার অন্তরায়। দেশীয় এবং আন্তর্জাতিক মহলে এইভাবে একটা অপচর্চার মাধ্যমে ইসলামকে, ইসলামী সংগঠনকে সবসময় খাত করে দেখানো, দুর্বল করে দেখানো। এই ছোট ছোট অনেক ইসলামী দল আছে যারা অনেকেই মাদ্রাসার ছাত্রদের উপর নির্ভর করে তারা রাজনীতি করে। মাদ্রাসা বন্ধ থাকলে কর্মসূচি দিতে পারে না। একসময় শক্তিশালী ইসলামী ঐক্যজোট এখন 3 ভাগে বিভক্ত। প্রয়াত মুফতি আমিনীর নেতৃত্বে থাকা ইসলামী ঐক্যজোট সাংগঠনিক কাঠামো অনেকটাই লালবাগের জামিয়া, কোরআনিয়া, আরাবিয়া আর ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের কিছু মাদ্রাসা কেন্দ্রিক। দলটির মহাসচিবের দাবি, তবুও তাদের সাংগঠনিক ভিত্তি আছে, বাকি দলের বেশিরভাগ সাইনবোর্ড নির্ভর। সঠিকভাবে বলা হবে না যে আমরা মাদ্রাসা কেন্দ্রিক। হ্যাঁ, মাদ্রাসা আমাদের ভিত্তি এবং মাদ্রাসাগুলি হচ্ছে আমাদের মূল কেন্দ্র। কয়েকটা রাজনৈতিক দল ছাড়া বাকি দলগুলি তো এটা আমিও চিনি না, আপনিও চিনেন না। এটা হচ্ছে ব্যক্তিগতভাবে অনেকেই করে রাখছেন বিভিন্ন নামে। এগুলিকে রাজনৈতিক দল বলাটা সঠিক হবে কিনা আমার একটু চিন্তা হয়। হেফাজত কাণ্ডে ইসলামপন্থী দলের অনেক নেতা কারাগারে থাকায় বাকিদের সাথে তাদের সাংগঠনিক কাঠামো নিয়ে কথা বলতে চাইলে আটক আতঙ্কের অজুহাতে সময় দেননি। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। আমরা ছোট রাজনৈতিক দলগুলোর হাল হকিকত আমরা দেখলাম এবং আমাদের দুটি রিপোর্টের মাধ্যমে আমরা আলোচনায় ফিরতে চাই। আমাদের সঙ্গে একজন অতিথি রয়েছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সুলতান মাহমুদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই রিপোর্ট দুটি আপনি দেখেছেন, আসলে যেখানে আসলে রাষ্ট্রকে এগিয়ে নেওয়া কিংবা জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে আসলে আমরা কিছু বড় রাজনৈতিক দল ছাড়া অন্যদের কার্যক্রম সেভাবে আমরা দেখি না। ছোট দলগুলো কেন আসলে অস্তিত্ব সংকটে এবং দায় আসলে তাদের কতটা, কি মনে করেন? ধন্যবাদ নিউজ 24-কে। আসলে আমরা যদি রাজনৈতিক দলের একটু শুরুর দিক থেকে বলি, যে আমাদের বাংলাদেশে যে প্রবণতা শুরু হয়েছে, এটা অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে এটা জোট ভিত্তিক রাজনৈতিক দলের একটা প্রবণতা শুরু হয়েছে। এবং সেখানে দেখা যায় যে ছোট রাজনৈতিক দলগুলো নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এবং যখন নির্বাচন চলে আসে, তফসিল ঘোষণা হয়, ঠিক সেই সময় তারা একটু মানে হাক ডাক শুরু করে দেয় এবং যার ভিত্তিতে তারা ওই বলা যেতে পারে যে নির্বাচনে জোট গঠন করার একটি প্রক্রিয়ায় যুক্ত হয়ে যায়। এবং জোট গঠন করার প্রক্রিয়ায় যখন যুক্ত হয়, তখন কিন্তু তারা যেভাবে রাজনৈতিক দলের যে মূল উদ্দেশ্য আপনি যেটি বলছিলেন, যে একটি রাজনৈতিক দল জনগণের জন্য কাজ করবে, রাষ্ট্রের জন্য কাজ করবে, কিন্তু তখন তারা সেটি না করে হঠাৎ করে নির্বাচনী ক্ষমতায় যাওয়ার জন্য, অর্থাৎ বড় দলগুলোর সঙ্গে লেজুর ভিত্তিক রাজনীতি করে নিজেদের অবস্থানকে ক্ষমতার স্বাদ পাওয়ার জায়গায় নিয়ে যেতে চায়। এবং যার ফলে দেখা যায় যে জনগণের মধ্যে যে স্থায়ী একটি তাদের যে অবস্থান, সেই অবস্থানটি কিন্তু তারা ধরে রাখতে পারে না। এবং যার ফলে দেখা যায় যে জনগণের মধ্যে যে স্থায়ী একটি তাদের যে অবস্থান, সেই অবস্থানটি কিন্তু তারা ধরে রাখতে পারে না। এবং যার ফলে দেখা যায় যে জনগণের মধ্যে যে স্থায়ী একটি তাদের যে অবস্থান,
আমি সম্পর্ক আরেকটি প্রশ্ন আপনার সঙ্গে যুক্ত করে বলতে চাই, একটু আপনাকে থামিয়ে, যে আসলে আপনি রাজনৈতিক বা ক্ষমতা যাওয়ার কথা বলছেন, অন্য কোনো তাদের উদ্দেশ্য আছে কিনা? একই সঙ্গে আসলে যেখানে ছোট দলগুলো এভাবে প্রভাব বিস্তার করতে পারে না, সেখানে অস্তিত্ব সংকটে পড়ে, এই জায়গায় আসলে রাজনীতি কতটা বিকশিত হতে পারে কিংবা জনগণের অধিকারী বা কতটা নিশ্চিত হতে পারে? আপনার কাছে শেষ প্রশ্ন আমার। আসলে যে জায়গাটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি বা মানে যে চিন্তাটা আমাদের মধ্যে রয়েছে সেটি হচ্ছে যে ছোট রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আমরা ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর কথা এই নিউজের মধ্যে শুনছিলাম। ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো কিন্তু আসলে রাজনৈতিক দল ওই অর্থে বলা যেতে পারে না, কারণ ইসলামকে বা ধর্মকে ব্যবহার করে রাজনীতি এটি হয় না, এটি মানানসই নয়। কিন্তু জনগণের মধ্যে আমাদের বাংলাদেশে যেহেতু ইসলামিক মূল্যবোধের জনসংখ্যা বেশি, সেই জন্য কিছু ব্যক্তি বা কিছু গোষ্ঠী যারা রাজনীতিকে ধর্ম একসঙ্গে মিলিয়ে তারা এটাকে ব্যবহার করতে চায়, এবং ব্যবহার করে দেখা যাচ্ছে যে অনেক রাজনৈতিক দলই শুধুমাত্র সাইনবোর্ড সর্বস্ব এবং তাদের সভাপতির নাম পাওয়া যায়, কিন্তু সাধারণ সম্পাদকের নাম কোনো পাওয়া যায় না। এরকম বহু রাজনৈতিক দল রয়েছে। তাহলে আমরা যেটা দেখছি তাদের উদ্দেশ্য একটি বিশেষ উদ্দেশ্য থাকে যে তারা ধর্মকে ব্যবহার করে জনগণের কাছে যেতে চায়, কিন্তু আলটিমেটলি জনগণ সেটি চায় না। জনগণ চায় যে জনগণের জন্য কিভাবে রাজনৈতিক দল কাজ করছে, জনগণের আশা আকাঙ্ক্ষার জায়গা কতটুকু পূরণ করতে পারছে, এবং জনগণের যে যেভাবে নেতৃত্বকে চায় জনগণ, সেই নেতৃত্বটি তারা চাচ্ছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর সুলতান মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। প্রিয় দর্শক, আমরা আসলে আজকে এখানে শেষ করছি আমাদের বিশেষ আয়োজন। আমরা অন্য কোনো সপ্তাহে আসলে আমাদের অন্য কোনো ইস্যু নিয়ে বিশেষ আয়োজন আবারও যুক্ত হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আমরা ফিরে যাচ্ছি মূল স্টুডিওতে। ফখরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, অস্তিত্ব সংকটের ছোট দলগুলো এই বিষয়ে প্রতিবেদন এবং বিশ্লেষণ নিয়ে স্টুডিওর অপর প্রান্ত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফখরুল ইসলাম। সন্ধ্যা সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যা সংবাদ। তৈরি পোশাক কারখানা খোলা থাকলেও প্রতিশ্রুতি অনুযায়ী পরিবহন সেবা পাচ্ছেন না শ্রমিকরা। কঠোর লকডাউনে এজন্য বেশিরভাগ সময় তাদেরকে কারখানায় যেতে হচ্ছে পায়ে হেঁটে। শ্রমিক নেতারা বলছেন এতে সংক্রমণের ঝুঁকি বাড়ছে শ্রমিকদের। পোশাক শ্রমিকদের জন্য পরিবহন সেবা ও টিকা নিশ্চিত করার দাবি তাদের। পোশাক মালিকরা বলছেন লকডাউনে বাস মালিকদের কাছ থেকে গাড়ি ভাড়া না পাওয়ায় এই সমস্যা। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। কঠোর লকডাউন, বন্ধ গণপরিবহন, তবে যেতে হবে কর্মস্থলে। তাই নিজের পায়ের উপরই সবচেয়ে বড় ভরসা পোশাক শ্রমিকদের। কোথাও কোথাও রিক্সা কিংবা অটোরিক্সা পেলেও তাতে ভাড়া চাওয়া হচ্ছে কয়েক গুণ। সব মিলে চরম বিপাকে পোশাক শ্রমিকরা। যদিও কারখানা খোলা রাখার সিদ্ধান্তের সময় পরিষ্কার শর্ত ছিল নিজস্ব পরিবহনে শ্রমিকদের আনা নেওয়া করতে হবে মালিকদের, তবে সেই সিদ্ধান্ত রয়ে গেছে শুধু কাগজে কলমেই। এত গাড়ি আছে, 25 ওয়ার্কার আছে, 25 ওয়ার্কার তো গাড়ি দিয়ে নিতে পারবো না। কেউ রিক্সা আসে, কেউ হাইটে আসে, কেউ মানে যার যার দূরত্ব অবস্থানে, কেউ সাইকেলে আসে। কোম্পানিতে এখনো গাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেয় না। করোনা মহামারীতে এখনও সবচেয়ে কম আক্রান্ত পোশাক শ্রমিকরাই, তবে নিজস্ব পরিবহন ব্যবস্থার সংকটে ঝুঁকি বাড়ছে তাদেরও। কাগজে প্রতিশ্রুতি আমাদের পোশাক শ্রমিকদেরকে করোনার ঝুঁকির মধ্যে ফেলছে, পাশাপাশি তাদেরকে আর্থিক ক্ষতির সম্মুখীন করছে। অবিলম্বে সকল পোশাক শ্রমিকদেরকে করোনা ভ্যাকসিন টিকা দেওয়ার ব্যবস্থা করা। তবে কারখানা মালিকরা বলছেন ভিন্ন কথা। মহামারীতে প্রশাসনের ভয়ে বাস মালিকরা ভাড়া দিতে ইচ্ছুক নয়। বিষয়টি নিয়ে পুলিশ ও প্রশাসনের সহায়তা চান বিজিএমই এর সহসভাপতি শহীদুল্লাহ আজিম। তাদের যে বাস গার্মেন্টস মালিকদেরকে দেয় বা শ্রমিক আনা করে, সেই কাগজ, সেই বাসের কাগজ ঠিক মতো থাকে না। লকডাউনের মধ্যে লক করে ফেলে বা রিকোজিশন করে ফেলে, তো সেই ক্ষেত্রে এই বাসটি ছাড়াতে অনেক সমস্যা হবে, যার ফলে ওরা বাসটি দিতে চাচ্ছে না। দূর থেকে যারা আসে তারা মাঝে মাঝে বিড়ম্বনার শিকার হয়, মাঝে মাঝে তাদেরকে আটকে দেওয়া হয়। আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত আছেন তাদেরকে এটা বোঝানো যে সরকারের প্রজ্ঞাপনায় যারা সরকারি আওতার ভিতরে আছে, যারা আওতার মুক্ত আছে, সেটা তারা যেন খেয়াল রাখে। তবে কারখানাগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে বলে আশ্বস্ত করেন পোশাক মালিকরা। মহামারীর মধ্যেও শ্রমিকরা শত প্রতিকূলতার মধ্যে কারখানায় আসছে, কাজ করছে বিনা দ্বিধায়। তবে প্রতিশ্রুত পরিবহন সেবা না পাওয়ায় অনেক শ্রমিককেই পড়তে হচ্ছে ভোগান্তিতে। এজন্য শতভাগ পরিবহন সেবা নিশ্চিত করার দাবি করছেন গার্মেন্টস শ্রমিকরা। সুলতান আহমেদ, নিউজ 24, টঙ্গী, গাজীপুর। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। করোনা পরিস্থিতির কারণে গরুর হাট বন্ধ থাকায় পশু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় খামারিরা।
ঈদ এগিয়ে এলেও ব্যাপারীদের দেখা মিলছে না খামারগুলোতে, ফলে মুনাফা দূরের কথা, এখন পুঁজি উঠে আসা নিয়েই শঙ্কা দেখা দিয়েছে তাদের মধ্যে। তবে জেলা প্রশাসক বলছেন শিগগিরই অনলাইনে গরু বেচা কেনার ব্যবস্থা করবেন তারা। যশোরের বেনাপোল শহর থেকে 4 কিলোমিটার দূরে রঘুনাথপুর গ্রামে বেনাপোলের বস নামে একটি গরু এলাকায় সাড়া ফেলেছে। কালো রঙের গরুটিকে 5 বছর ধরে সন্তানের মতো লালন পালন করে আসছেন রঘুনাথপুর গ্রামের কৃষক আকরাম ও তার স্ত্রী, যার ওজন 38 মণ। আসছে কোরবানিতে গরুটির দাম হাঁকিয়েছেন 35 লাখ টাকা। বিশাল আকারের এই বেনাপোলের বসকে দেখতে কৃষক আকরামের বাড়িতে ভিড় করছেন বিভিন্ন এলাকার মানুষ। সন্ধ্যা সংবাদে আবারও বিরতি নিচ্ছে, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন সন্ধ্যা সংবাদ। এবারে বন্যা পরিস্থিতি। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন নদ নদীর পানি বাড়ায় দেশের অনেক অঞ্চলে বন্যা ঝুঁকি বেড়েছে। এরই মধ্যে ফেনী, ময়মনসিংহ, নেত্রকোনা সহ কয়েক জেলার বিভিন্ন স্থানে ভেঙে গেছে বাঁধ, প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম, পানিবন্দী হয়েছেন সেখানকার বাসিন্দারা। এছাড়া বিপদসীমার কাছাকাছি রয়েছে যমুনা, ব্রহ্মপুত্র, ধরলা সহ বেশ কয়েকটি নদী। বন্যা নিয়ন্ত্রণ ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, এমন পরিস্থিতি চলতে থাকলে দেশে আগাম বন্যার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। এ যাবৎকালের রেকর্ড তাপদাহে পড়ছে কানাডা। একদিকে দাবানল, অন্যদিকে বাড়ছে মৃত্যুর সংখ্যা। তীব্র তাপদাহে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 719 জনে। এছাড়া গেল 2 দিনে কানাডা ডে উপলক্ষে দেশটির পশ্চিমাঞ্চলে তীব্র গরমের মাঝে আতশবাজি পোড়ানোর কারণে অন্তত 130টি দাবানল সৃষ্টি হয়েছে। অন্যদিকে আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় এলসার বারবাডোস দ্বীপপুঞ্জে তাণ্ডব চালিয়ে হাইতির দিকে এগিয়ে যাচ্ছে। জাপানের শিজুওকা রাজ্যের শহর আতামিতে ভূমিধসে কমপক্ষে 20 জন নিখোঁজ হয়েছে। দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, শনিবার সকালে প্রবল বৃষ্টিপাতের সময় জাপানের রাজধানী টোকিও থেকে 100 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে আতামি শহরে ওই ভূমিধসের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই বেশ কিছু বাড়িঘর ও গাড়ি কাদা মাটির নিচে চাপা পড়ে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় প্রশাসন কেন্দ্রীয় সরকারের কাছে জরুরি পরিস্থিতি মোকাবেলায় সহায়তা চেয়েছে। পরিস্থিতি মোকাবেলায় জরুরি সভা ডেকেছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। আর এই ছিল সন্ধ্যা সংবাদের আয়োজনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই।